ত্রিপুরা সুন্দরী দেবী দর্শন লাভের পর আমরা এগিয়ে চলেছি দক্ষিণ ত্রিপুরার প্রত্নতাত্ত্বিক স্থান পিলাকের দিকে। মাতাবাড়ি থেকে পিলাকের দূরত্ব ৪৪ কিলোমিটার। পথের দুই ধারে সবুজে মোড়া পাহাড়, গাছপালা আর নিস্তব্ধতার মাঝে হঠাৎই চোখে পড়ল এক সাইনবোর্ড, যেখানে লেখা আছে আপনি কর্কটক্রান্তির রেখা অতিক্রম করছেন। পাশে রয়েছে ট্রপিক অফ ক্যান্সারের সেলফি জোন। গাড়ি থামিয়ে নেমে দাঁড়ালাম সেই অদৃশ্য অক্ষরেখার ওপর। মুহূর্তেই মনে হলো এইখান দিয়েই সূর্য বছরে ঠিক একবার মাথার উপর এসে দাঁড়ায়। স্কুলের মানচিত্রে দেখা সেই সূক্ষ্ম রেখা আজ যেন বাস্তবে জীবন্ত হয়ে উঠেছে আমার চোখের সামনে। এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেলাম। ভাবলাম পৃথিবীর মানচিত্রে আঁকা সেই সরু রেখাটা আসলে কত দীর্ঘ। ভারত, আরব, আফ্রিকা পেরিয়ে ছুটে গেছে দূর দেশ পর্যন্ত, আর আমি দাঁড়িয়ে আছি সেই কর্কটক্রান্তি রেখার এক বিন্দুতে। এরপর আমরা আবার পথ ধরলাম পিলাকের দিকে। শান্ত গ্রামীণ পথে চলতে চলতে মনে হচ্ছিল যেন আমরা অতীতের কোনো অধ্যায়ে প্রবেশ করছি। ইতিহাসের পাতায় তাকালে দেখা যায় পিলাক একসময় ছিল প্রাচীন বাংলার সমতট রাজ্যের অংশ। দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার জোলাইবাড়ি অঞ্চলে অবস্থিত এই প্রত্নস্থল প্রায় 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এখানে জলাশয় খনন বা অন্য কাজের সময় মাটির নিচ থেকে উঠে এসেছে বহু প্রাচীন নিদর্শন। তাদের মধ্যে হিন্দু ও বৌদ্ধ দেবদেবীর বিগ্রহ, প্রাচীন যুগের ইট, এমনকি মুদ্রাও রয়েছে। এই আবিষ্কারগুলোর সূত্র ধরে বিশেষজ্ঞরা মনে করেন বহু শতাব্দী আগে এই অঞ্চল ছিল এক সমৃদ্ধ নগরী। যেহেতু পিলাককে একটি সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে, তাই এই প্রত্নস্থলের 150 মিটারের মধ্যে কোনো স্থায়ী স্থাপনা নির্মাণের অনুমতি নেই। প্রথমে আমরা পৌঁছাই পিলাকের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নস্থল ঠাকুরানী টিলায়। নিস্তব্ধতায় ঘেরা এই স্থানে প্রবেশদ্বার পেরিয়ে রয়েছে একটি ছোট্ট মিউজিয়াম। এখানে সংরক্ষিত রয়েছে পিলাকের খনন কার্যে উদ্ধার হওয়া অসংখ্য মূল্যবান নিদর্শনের একাংশ। বাকি নিদর্শনগুলো বর্তমানে আগরতলার মিউজিয়ামে রাখা হয়েছে। তবে মিউজিয়ামে প্রবেশের আগে আমাদের চোখ টানল বাইরের টিনের শেডে সাজানো প্রত্নবস্তুগুলোর দিকে। শতবর্ষ প্রাচীন এক বিশাল গাছের ছায়ার নিচে সযত্নে সাজানো রয়েছে অতীতের নিঃশব্দ সাক্ষীরূপে ভগ্নমূর্তির অংশ, বিভিন্ন শিলাখণ্ড। এই ছড়িয়ে থাকা ভাস্কর্য খণ্ডগুলোর দিকে তাকিয়ে প্রথমে ঠিক বোঝা যায় না কোনটি কোন দেবতার অংশ। ঠিক তখনই মিউজিয়ামের এক কর্মীর সঙ্গে কথোপকথনে জানা যায় এক চমকপ্রদ তথ্য। এই ঠাকুরানী টিলা একসময় ছিল ব্যস্ত পিলাক বাজার। স্থানীয় মানুষজন যখন খোঁড়াখুড়ির কাজ করতে গিয়ে মাটির নিচ থেকে বহু প্রাচীন বস্তু আবিষ্কার করতে শুরু করেন, তখনই ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ 1960-এর গোড়ায় এখানে খনন কার্য শুরু করেন। সেই খননেই প্রকাশ্যে আসে ইটের তৈরি এক প্রাচীন স্তূপ, আর পরবর্তীকালে 1999 সালে এই পুরো অঞ্চলটি এএসআই-এর অধীনে আসে। আজ ঠাকুরানী টিলা শুধু ভারতের নয়, সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এক পবিত্র তীর্থক্ষেত্র। তিব্বত, মায়ানমার, থাইল্যান্ড, এমনকি সুদূর জাপান থেকেও ভক্ত ও পর্যটকরা এখানে আসেন প্রাচীন গৌরবের ছোঁয়া পেতে। 2007 সালে স্বয়ং চতুর্দশ দলাই লামা এই পবিত্র স্থান পরিদর্শন করেছিলেন। দীর্ঘদিনের ধারাবাহিক খনন কার্যের ফলে ঠাকুরানী টিলা অঞ্চলটি থেকে 9টি ইট নির্মিত ছোট মন্দিরের ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে। প্রতিটি মন্দিরের গড় আয়তন ছিল প্রায় 5 মিটার বাই 4 মিটার। মনে করা হয় বিভিন্ন সময়ে বিভিন্ন আকারের ছোট ছোট প্রকোষ্ঠ বিশিষ্ট মন্দির নির্মিত হয়েছিল এখানে, যেগুলো বিভিন্ন দেবদেবীর পূজার জন্য ব্যবহৃত হতো। প্রতিটি মন্দিরে ছিল গর্ভগৃহ এবং প্রদক্ষিণ পথ, যা হিন্দু মন্দির স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
একটি মন্দিরে বেলে পাথরের জনিপীঠ সহ স্ফটিকের শিবলিঙ্গ আবিষ্কৃত হয়েছে, যা বর্তমানে মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। এখানে পাওয়া গেছে প্রায় 10 ফুট উচ্চতা এবং 5 ফুট 6 ইঞ্চি প্রস্থের এক বিশাল দণ্ডায়মান মূর্তি। মূর্তির হাতে রয়েছে পদ্মফুল। পুরাতত্ত্ববিদদের মতে এই ভাস্কর্যটি সূর্যদেবের। অনুমান করা হয় কোনো এক সময় একটি মন্দিরের গর্ভগৃহেই এই মূর্তিটি স্থাপিত ছিল। এই বিশাল ভাস্কর্যটি ত্রিপুরায় আবিষ্কৃত অন্যতম বৃহৎ মূর্তি বলে ধরা হয়। মূর্তিটির গঠন, ভঙ্গিমা ও অলঙ্করণ বিশ্লেষণ করে পুরাতত্ত্ববিদরা জানিয়েছেন এই শিল্পশৈলীতে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে বাংলার সেন রাজবংশের আমলের প্রভাব। এই সমস্ত প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ ও মূর্তিগুলো স্পষ্টভাবে প্রমাণ করে নবম কিংবা দশম শতাব্দীতে এই সমগ্র টিলা জুড়ে ছিল দেবদেবীর উপাসনালয়। পিলাক থেকে প্রাপ্ত অধিকাংশ বিগ্রহই পাথর নির্মিত, তবে এর পাশাপাশি ব্রোঞ্জের মূর্তি উদ্ধার হয়েছে, যা প্রমাণ করে এই অঞ্চলের কারুশিল্প কতটা উন্নত ছিল। শুধু মূর্তিই নয়, পিলাকের মাটির নিচ থেকে উঠে এসেছে স্বর্ণ ও রৌপ্য মুদ্রা। এই মুদ্রাগুলি আজ মিউজিয়ামে সংরক্ষিত। প্রত্নতাত্ত্বিকদের মতে এই মুদ্রাগুলো সপ্তম অষ্টম শতাব্দী থেকে দ্বাদশ ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত প্রচলিত ছিল। মুদ্রাগুলোর উৎকীর্ণ চিহ্ন, লিপি ও নকশা বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা ধারণা করেছেন তৎকালীন পিলাক অঞ্চলটি ছিল এক সাংস্কৃতিক মিলন ক্ষেত্র, যেখানে একদিকে ছিল সমতট ও আরাকান অঞ্চলের বৌদ্ধ রাজাদের প্রভাব, অন্যদিকে ছিল গুপ্ত ও সেন বংশ হিন্দু রাজাদের ছাপ। এই দুই ধর্মীয় সংস্কৃতির মিলনেই পিলাকের মাটিতে গড়ে উঠেছিল এক অসাধারণ শিল্প ঐতিহ্য, যার প্রমাণ মেলে বৌদ্ধ শিল্পরীতির ছোঁয়ায় গড়া হিন্দু দেবদেবীর মূর্তি ও মন্দির নির্মাণ শৈলীতে। ঠাকুরানীর টিলা থেকে ফেরার পথে কিছুটা এগোলেই চোখে পড়ে আরেকটি গুরুত্বপূর্ণ প্রত্নভূমি, পূজাখোলা। নীরব এই প্রান্তরে মাটির গভীরে খনন করে প্রত্নতত্ত্ববিদরা আবিষ্কার করেছেন প্রাচীন দেওয়ালের ধ্বংসাবশেষ। এই ইটের সারি, এই ভগ্ন প্রাচীর ইঙ্গিত দেয় এখানে একসময় দাঁড়িয়েছিল কোনো মন্দির বা উপাসনালয়। এই স্থানে উদ্ধার হয়েছে এক বিস্ময়কর নিদর্শন, এক দণ্ডায়মান সূর্য মূর্তি। মূর্তিটির নির্মাণকাল প্রত্নতাত্ত্বিকদের মতে নবম শতাব্দীর কাছাকাছি। পূজাখোলা থেকে কিছুটা এগোলেই চোখে পড়ে শ্যামসুন্দর টিলা। প্রত্নস্থলের গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই বাঁদিকে নজরে আসে একটা ফলক, যেখানে সংক্ষেপে লেখা রয়েছে এই স্থানের ইতিহাস। আজ যে প্রত্নস্থল আমরা দেখি, 1985 সালে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ যখন প্রথম পিলাকে অনুসন্ধান চালায়, তখন এখানে ছিল একটি উঁচু অর্ধগোলাকার ঢিপি, যার উপর দাঁড়িয়ে ছিল এক বুড়ির ঘর। সেই কারণে স্থানীয় মানুষের মুখে মুখে এই জায়গার নাম হয় বুড়ির টিলা বা বুড়ির বাড়ি। কালের নিয়মে কোনো এক সময় প্রবল বৃষ্টির জলে মাটি ধুয়ে গেলে ঢিপির ভেতর থেকে উকি দেয় ইটের দেওয়ালের একাংশ। এই আবিষ্কারই বদলে দেয় ইতিহাসের গতিপথ। এএসআই তখন জায়গাটিকে অধিগ্রহণ করে, আর 1998 থেকে 99 সালে শুরু হয় নিয়মিত খনন কার্য। ধীরে ধীরে মাটির বুক চিরে উঠে আসে এক বিস্ময়কর নির্মাণ, একটি চতুষ্কোণ সর্বতভদ্র বৌদ্ধ মন্দির। আমরা এসে দাঁড়াই সে স্তূপের সামনে। আজও এই স্তূপটির দৈর্ঘ্য প্রায় 34.5 মিটার এবং উচ্চতা প্রায় 1.7 মিটার পর্যন্ত সংরক্ষিত রয়েছে। স্তূপটির চারদিকে রয়েছে প্রবেশ পথ, যেখানে প্রথম তল থেকে সরাসরি পৌঁছানো যেত মূল কেন্দ্রে। তবে পূর্ব দিকের সিঁড়িগুলি অন্য দিকের তুলনায় অনেক বেশি প্রশস্ত। এই গঠনশৈলী থেকে অনুমান করা যায় চারদিক থেকে ভক্ত বা দর্শনার্থীরা প্রবেশ করতে পারতেন সেই কেন্দ্রে, যেখানে একসময় স্থাপিত ছিল বুদ্ধ বা কোনো বোধিসত্ত্বের মূর্তি। আজ কেবল মূর্তির নিচের অংশটুকুই টিকে আছে। স্তূপের মধ্যবর্তী অংশের চারদিকে ছিল একটি করে অন্তঃকক্ষ বা গর্ভগৃহ। এই মূল মন্দিরকে ঘিরে চারদিকে যুক্ত ছিল ছোট ছোট বারান্দা বা প্রাঙ্গণ, যেগুলো একসময় ভিক্ষুদের ধ্যান চর্চার জন্য ব্যবহৃত হতো নিভৃত কুঠুরি হিসাবে।
মন্দিরের চার কোণে এখনও টিকে আছে চতুষ্কোণ পাথরের পিলার বেস, যা একসময় হয়তো ছাদকে ধারণ করে রেখেছিল। এই বারান্দাগুলোর পার্শ্ব প্রাচীর এখনও প্রায় 1.5 থেকে 2 মিটার পর্যন্ত সংরক্ষিত রয়েছে। গর্ভগৃহকে কেন্দ্র করে বিস্তৃত ছিল একটি প্রদক্ষিণ পথ, আর স্তূপের বাইরের দেওয়ালের নিচের অংশে বসানো রয়েছে সূক্ষ্ম কারুকার্যে নির্মিত টেরাকোটা ফলক। এই টেরাকোটা ফলকগুলি শিল্পমানের দিক থেকে অসাধারণ। এখানে ধর্মীয় ও পার্থিব উভয় জীবনের চিত্রই ফুটে উঠেছে। শৈলী বিচারে প্রত্নতাত্ত্বিকদের ধারণা এগুলো 9ম-10ম শতাব্দীর সৃষ্টি। প্রতিটি ফলক যেন এক একটি গল্প, যেখানে পুরাণ ও রামায়ণের দৃশ্যাবলী, বুদ্ধের জীবনের আখ্যান, শুভ লক্ষণ চিহ্ন, অর্ধদেবতা, নর্তকী ও বাদক, পশু পাখি, ফুল, কীর্তিমুখ যোদ্ধা, উড়ন্ত গন্ধর্ব, উপবিষ্ট বুদ্ধ, সঙ্গীতজ্ঞ ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ঝলক দেখা যায়। এছাড়াও এখানে পাওয়া গেছে পাথরে নির্মিত অবলোকিতেশ্বর, দেবী তারা এবং মস্তকবিহীন বুদ্ধ বিগ্রহ, যেগুলি পাশে একটি টিনের শেডে রাখা রয়েছে। শ্যামসুন্দর টিলা সামনে দাঁড়িয়ে মনে হয় এ কেবল এক প্রত্নস্থল নয়, এ যেন এক ধ্যানস্থল। এখানে সময় থেমে গেছে, শব্দ এখানে স্তব্ধ হয়ে আসে। শুধু অনুভব করা যায় সেই অমর বৌদ্ধ আত্মার স্পর্শ, যা আজও পিলাকের মাটিতে গন্ধে মিশে আছে। ইতিহাসবিদরা জানান 7ম শতাব্দীর ত্রিপুরা ছিল ধর্মীয় সহাবস্থানের যুগ। সেই সময় ত্রিপুরার দক্ষিণাংশে যারা শাসন করতেন তাদের অনেকেই ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। এই সত্যের প্রমাণ মেলে সমতট রাজার লোকনাথের তাম্রলিপিতে, যা আবিষ্কৃত হয়েছে বাংলাদেশের কুমিল্লা জেলার ময়নামতি অঞ্চলে। একদিন এই ময়নামতি ছিল বৌদ্ধ ধর্ম ও দর্শন চর্চার প্রধান কেন্দ্র। এই ময়নামতি থেকেই বৌদ্ধ সন্ন্যাসীরা ধর্মপ্রচারের উদ্দেশ্যে যাত্রা করতেন বক্সানগর হয়ে পিলাকে এবং পিলাক থেকে সাবরুম অতিক্রম করে পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি পথে। কিন্তু সেই যুগের সমাজে একমাত্র ধর্মরূপে বৌদ্ধ ধর্মই ছিল না। কুমিল্লা থেকে প্রাপ্ত আরেকটি তাম্রলিপি জানায় রাজপরিবারে ব্রাহ্মণ্য ধর্মের প্রভাবও সমানভাবে বিদ্যমান ছিল। একই সময়ে 7ম ও 8ম শতাব্দীতে লালমাই পাহাড় অঞ্চলে শাসন করতেন রাজা পূর্ণচন্দ্র ও রাজা সুবর্ণচন্দ্রের মতো হিন্দু রাজারা। এই দুই ধর্মীয় ধারার মিলিত প্রবাহে গড়ে উঠেছিল দক্ষিণ ত্রিপুরার অন্যতম প্রাচীন প্রত্নভূমি পিলাক। 9ম ও 10ম শতাব্দীতে এসে পিলাকে বৌদ্ধ সভ্যতা পূর্ণ বিকাশ লাভ করে। এই সময় এখানে প্রচলিত ছিল বজ্রযান বৌদ্ধ ধর্ম। প্রত্নখননে উদ্ধার হয় বজ্রচিহ্ন, হরিতি দেবীর মূর্তি। কালের নিয়মে অবশ্য পরিবর্তন আসে। ধীরে ধীরে বৌদ্ধ প্রভাব ক্ষীণ হয় আর একাদশ শতাব্দী নাগাদ হিন্দু ধর্মের প্রভাব বৃদ্ধি পায়। কিন্তু এই পরিবর্তন সংঘর্ষের মধ্য দিয়ে নয়, এটি ছিল এক নীরব স্বাভাবিক রূপান্তর। এই ঐতিহাসিক স্থানটি ত্রিপুরা, বাংলাদেশের ময়নামতি এবং সোমপুর মহাবিহার আর মায়ানমারের রাখাইন রাজ্যের ত্রিসীমান্ত অঞ্চলের কাছাকাছি অবস্থিত এক বৃহত্তর সাংস্কৃতিক পরিসরের অংশ। ইতিহাস জানায় বৌদ্ধ যুগে এই অঞ্চলে মগ জনগোষ্ঠী বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। ধারণা করা হয় তাদের ভাষাতেই জন্ম নিয়েছে পিলাক শব্দটি, যার অর্থ লুকানো ধন বা গুপ্ত সম্পদ। আজও পিলাকের মাটিতে ছড়িয়ে থাকা ভগ্নমূর্তি, ইটের স্তূপ আর টেরাকোটার নিদর্শন নিঃশব্দে সেই ইতিহাসের কথা বলে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই ইতিহাসকে আমরা কতটা শুনেছি? ঐতিহাসিক গুরুত্বের বিচারে পিলাক যে মাত্রায় প্রচারের আলোয় আসা উচিত ছিল, বাস্তবে সে সম্মান আজও তাকে দেওয়া হয়নি। এই অমূল্য ঐতিহ্য আজও রয়ে গেছে অপর্যাপ্ত পরিচর্যা ও সীমিত পরিচিতির আড়ালে। বিশেষ করে শ্যামসুন্দর টিলায় দেখা যায় টেরাকোটা ফলকগুলোর বেশ কয়েকটি অংশ আজ আর সেখানে নেই। এই অনুপস্থিতি শুধু ইট বা পোড়ামাটির ক্ষয় নয়, এই ইতিহাসের একটি পৃষ্ঠা হারিয়ে যাওয়ার সমান। আরও উদ্বেগের বিষয়,
এই স্থানের ভেতরে প্রায় কোনো কার্যকর নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ে না। ফলে যে কেউ অনায়াসে এই অমূল্য প্রত্নসম্পদ ক্ষতিগ্রস্ত করতে পারে অথবা চুরির ঝুঁকিতে ফেলতে পারে। নিরাপত্তাহীন প্রতিটি মূর্তি আমাদের স্মরণ করিয়ে দেয় যে ইতিহাস কখনো হঠাৎ নষ্ট হয় না, তা হারিয়ে যায় আমাদের উদাসীনতায়। পিলাক আজ যেন নিজের গৌরব নিজেই আগলে রেখেছে, নীরবে নিভৃতে।